হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। হ্যাপি রাখি পূর্ণিমা সকলকে, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনটা ভালো করে কাটিও, আজকে একটা বিশেষ দিন। আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট 20টা কোয়েশ্চেন সলভ করাবো, যে কোয়েশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর কোয়েশ্চেনগুলো খুব একটা ইজি নয়, এক স্টেপ ওপরে, ঠিক আছে? তো ভালো করে কোয়েশ্চেনগুলো দেখবে। চলো কোয়েশ্চেনগুলোকে সলভ করা যাক ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য। ওকে, তো যে ছোট ছোট ভিডিওগুলো তোমাদের জন্য আসছে, সেই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এই কয়েকদিনে যা যা দেবো সবই কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন, তোমরা ভেবে নিতে পারো। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য কি বলা হচ্ছে। সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত R1:R2 হলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি হবে? আধানের তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা আগে জানতে হবে। সিগমা ইকুয়াল টু হচ্ছে Q/4πr², কারণ যেহেতু গোলকের যে তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা 4πr²। কিন্তু এখানে বলেছে সমবিভবে আহিত, তাহলে সমবিভব মানে কি? ভি সমান KQ/R। বলো, আশা করি ক্লিয়ার। ভি সমান KQ/R। বেশ, ভি যদি এইটা হয়, আমি এখানে আর একটা জিনিস ইউজ করতে পারি, যে কিউ সমান VR/K। ঠিক আছে, কিউ সমান VR/K। তাহলে সিগমা ইকুয়াল টু কি হবে? এবার আমি σ1/σ2 বের করছি, তাহলে সিগমার জায়গায় তুমি Q/4πr² লিখে রেখে দিয়েছো। আমি যদি কিউবের জায়গায় VR/K বসাই, তাহলে তুমি কি বলবে? যে VR/K নিচে আবার আছে কিন্তু 1/4πr²। দেখো বাকি সবাই কনস্ট্যান্ট, এখানে ভি কে নেব, আর কে নেব, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি আর কেটে দিই, একটা আর পরে থাকবে। কে কনস্ট্যান্ট, 4π কনস্ট্যান্ট, কে তো 1/4πε0, তোমরা জানো। তাহলে আমি বলতে পারি যে সিগমা দ্যাট ইজ ভ্যারিজেস V/R। বলো ক্লিয়ার? সিগমা ইজ ইকুয়ালস টু V/R। ওকে, ডান। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু যদি V/R হয়, তো এইটা আমাকে মনে রেখে দিতে হবে, ঠিক আছে? এবার আমি অঙ্কটা করবো। দেখো আমাকে চেয়েছে σ1/σ2, σ1/σ2 ভি তো সেম, তাহলে কি হয়ে যাবে? আর নিচে আছে, তাহলে σ1/σ2 হয়ে যাবে R2/R1। হয়ে গেল, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু না কঠিন না সহজ, কিছুই বলা যাবে না, ঠিক আছে? ঠিক মিডিয়াম জায়গায় দাঁড়িয়ে আছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে সলভ করে যাবে, বুঝলে বন্ধু? আর এই কয়েকদিন একটু প্রেম ভালোবাসা এসব সাইডে সরিয়ে রাখো, 20 দিন একটু ভালো করে পড়াশোনা করো, দিয়ে পরীক্ষা দাও। কারণ দেখো এই 20 দিন কিন্তু খুব ভাইটাল। আর এই যবে থেকে সেমিস্টার শুরু হয়েছে, তবে থেকে কিন্তু পাস করা কঠিন হয়ে গেছে, ঠিক আছে? একটা কথা বলে রাখলাম। হ্যাঁ, ভালো নাম্বার তো পরের কথা। একটি আহিত দণ্ডকে একটি অন্তরিত পরিবাহীর কাছে আনা হলে তড়িতাবেশের ফলে পরিবাহীর নিকট প্রান্তে Q1 এবং দূর প্রান্তে Q2 মানের আধান আবিষ্ট হলো, এক্ষেত্রে কি হবে? দেখো, তুমি যখন কোনো একটা পরিবাহীকে কোনো একটা আহিত বস্তুর কাছে নিয়ে আসবে, এইখানে মনে করো পজিটিভ আছে, তো ওর কাছের প্রান্তে কিন্তু নেগেটিভ হবে আবেশের জন্য। আর দূরের প্রান্তে যদি পজিটিভ থাকে তো পজিটিভ হবে। তাহলে এখানে যা হবে এখানে তার উল্টো হবে। তাহলে এইরকম সম্পর্ক তুমি একটাতেই দেখতে পাবে, Q1 ইকুয়াল টু মাইনাস Q2। ঠিক আছে, বেশ, চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, 2 ওহম রোধের একটি সুষম তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের একটি বৃত্তের আকার দেওয়া হলো। একই তারের একটি অংশ বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো। এই তারটির প্রান্তের দুই বিন্দুর মধ্যে তুল্য রোধ কি হবে? দেখো, আমি যদি একটা তার নিই যার দৈর্ঘ্য হচ্ছে L, আমি যখন একটা বৃত্ত বানালাম, এই বৃত্তের রোধ কত? এই বৃত্তের রোধও তুমি বলবে যে স্যার এই তারটাকে বাঁকিয়েই তো বানিয়েছি, তো তারের যদি 2 ওহম হয় তাহলে এরও 2 ওহম। ওরা বলছে এই দুটোকে তুমি পয়েন্ট নাও ব্যাস বরাবর, ঠিক আছে? এখানে হ্যাঁ আমি কারেন্ট পাঠালাম মনে করো, বলছে এখানে তুমি আর একটা তার যোগ করো, এই সেম মেটেরিয়ালের তার এখানে একটা যোগ করো। বেশ, আমি যখন এটাকে বানিয়েছিলাম 2 ওহম ছিল, তার মানে এইটা 1 ওহম, এইটা 1 ওহম। স্যার তাহলে এইটুকু অংশের রোধটা কত, এটা তো আমি জানি না, জানতে পেরে যাব। দেখো, যদি 2πr এর রোধ 2 ওহম হয়, তাহলে 2r এর রোধ কত? 2πr এর 2 ওহম, একের কত? একের হচ্ছে 2/2πr, আর 2r মানে এখানে আমি 2r ইউজ করব, তো 2r 2r, তার মানে 2/π। তাহলে 2π, এইটুকুর রোধ হচ্ছে 2/π। তিনটে রোধ 1, 2/π 1, এরা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে তুল্য রোধ বের করে দাও।
তাহলে তুল্য রোধ কত হবে? চলো দেখা যাক। তাহলে তুল্য রোধ হবে 1 আর 1 মানে হচ্ছে হাফ, হাফের সঙ্গে 2/পাই আছে সমান্তরালে, হাফ ইন্টু 2/পাই বাই হাফ প্লাস 2/পাই। ঠিক আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 1/পাই এইখানে পড়ে থাকলো ডিভাইডেড বাই এইখানটা 2 পাই দিয়ে দিলাম, 2 পাই যদি দিয়ে দিই 2 2 কেটে গেল, পাই প্লাস 4, সরি 4। তাহলে দেখো পাই পাই কাটবে, অ্যান্সার হবে 2/পাই প্লাস 4, 2/পাই প্লাস 4, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো 2/পাই প্লাস 4, এইটা হচ্ছে অ্যান্সার। বেশ, দেখো ক্যালকুলেশনে যদি কোথাও ভুল থাকে তোমরা চেক করে নিও, তবে এটা অ্যান্সার হবে মোটামুটি মনে হচ্ছে। ওকে, এই রকম ভাবে কোশ্চেনগুলো সলভ করতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনগুলো বললাম যে এক স্টেপ উপরে, এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আমাদের রেডি হয়ে থাকতে হবে। কোশ্চেন নাম্বার 4, একটি ধাতব পরিবাহী θ1 ডিগ্রি সেন্টিগ্রেড ও θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ যথাক্রমে R1 এবং R2 হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কি হবে? দেখো একটা সিম্পল কথা বলি, যখন তুমি কোনো ধাতব পরিবাহীর উষ্ণতা বাড়াবে তখন রোধ কিন্তু বাড়বে, উষ্ণতা যত বাড়াবে রোধ তত বাড়বে, এটা মাথায় রাখবে। বোঝা গেল কি বললাম? তো এখানে তাই ঘটনা ঘটেছে, θ1 এ R1, θ2 তে R2, তাহলে 0 ডিগ্রিতে কত? এটা তুমি পরীক্ষার হলে সলভ করতে পারবে না, অনেকটা লেন্দি, এটা মাথায় রেখো, এইটা হবে অ্যান্সার। R1 θ2 মাইনাস R2 θ1 বাই θ2 মাইনাস θ1, 0 ডিগ্রিতে এইটা হবে রোধ। ওকে, কোশ্চেন নাম্বার 5, এল দৈর্ঘ্যের একটি তড়িৎবাহী তারকে বাঁকিয়ে, ও তো হলো তো এখনই, না না এটা হয়নি। এল দৈর্ঘ্যের একটি তড়িৎবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার করলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি। যদি ওই তারটিকে বাঁকিয়ে 2 পাক বিশিষ্ট কুণ্ডলী করা হয় তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে? কোনো ব্যাপার না, একটা এল দৈর্ঘ্যের তার ছিল, একে প্রথমে বাঁকিয়ে দিয়ে 1 পাকের কুণ্ডলী করা হয়েছে, আর একবার 2 পাকের কুণ্ডলী করা হয়েছে। তো দুই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের অনুপাতটা চেয়েছে, মানে মুদ্রা কথা, অনুপাত পেয়ে গেলে তো আমি এটা পেয়েই যাব। তো দেখো এখানে যখন আমি লিখবো তখন কিন্তু আমি লিখবো যে বি দ্যাট ইজ ইকুয়ালস টু μ0I/2πr, এটা আর। এবার আমি যখন এখানে লিখছি সেটাকে আমি যদি বি ড্যাশ নিই তাহলে কি বলবো বলো তো? μ0IN, কারণ এন পাকের তার ধরলাম আমি, এই এনটা ক্যাপিটাল দেওয়াই শ্রেয়, n/2πd, কারণ তখন ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে একটা টুইস্ট আছে, এই যে আরটা সেটা কত আর ডিটা সেটা কত? যখন তুমি এখানে আর লিখছো, দেখো তুমি যখন 1 পাকের কুণ্ডলী বানিয়েছো তখন তুমি বলবে স্যার 2πr দ্যাট ইজ ইকুয়ালস টু এল, তাহলে আর ইকুয়াল টু L/2π, তাহলে μ0I/2π ইন্টু L/2π, ঠিক কি না? বেশ, ও ফর্মুলাটা আমি ভুল লিখছি, এটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য পাইটা হয় না, μ0I/2r হয়, μ0I/2r, ফর্মুলা ভুল লিখেছি, এক্সট্রিমলি সরি। বেশ, তাহলে এখানে কিন্তু এইটা হবে না, এইটা হবে না, তাহলে কি হবে? 2 2 কেটে গেল, তাহলে μ0πI/L, আর এই জায়গাটা কি হবে বলো তো? এখানে দেখো হবে যখন তুমি 2 পাকের কুণ্ডলী বানিয়েছো না, সেখানে একটা কেস হয়েছে, 2 পাকের কুণ্ডলী যখন বানিয়েছো তখন তুমি ঠিক এইটা লিখেছিলে যে L ইজ ইকুয়ালস টু 2 × 2πd, কারণ 2 পাকের কুণ্ডলী, ওই দৈর্ঘ্যটাই তো 2 পাক হবে, তাহলে কত হবে? D ইজ ইকুয়ালস টু L/4π। চলো তাহলে D এর জায়গায় L/4π বসিয়ে দাও, তাহলে μ0I/2, ঠিক আছে, μ0I/2, ওকে। তাহলে দেখো এই জায়গায় μ0I, এন এর জায়গায় আমি 2 লিখবো বাই 2 ইন্টু ডি এর জায়গায় কত লিখবো বলো তো? আমি এই পাতায় দেখলাম এই যে L/4π, তাহলে ডি এর জায়গায় আমি লিখবো কিন্তু L/4π। বলো ক্লিয়ার হবে? বেশ, দেখো তাহলে এখানে যদি কাটাকুটি করো, তাহলে কাটাকুটি করলে কি হবে? এখানে কাটাকাটি যদি করো তাহলে এটা 2 2 কেটে যাবে, তাই না? আর এটা 4টা উপরে চলে যাবে, তাহলে হবে 4 μ0I/L, তাহলে 4b। ব্যাস, তাহলে আগে যা ছিল তার 4 গুণ হয়ে যাবে, 4b হয়ে গেল। বলো, আশা করি ক্লিয়ার ভাই। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, আমি বারবার একটা কথা বলছি, খুব ভালো করে কোশ্চেনগুলো সলভ করে রাখবে। ওকে, আর কেমন লাগছে কোশ্চেনগুলো, মানে কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কীরকম অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। ওকে, সব এক্সাম ওরিয়েন্টেড। ই আধান ও এম ভরযুক্ত একটি কণা বি চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব তলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি সুষম দ্রুতিতে ঘুরছে, প্রতিটি আবর্তনে চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত? তোমাকে যখনই বলবে চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত,
উত্তর হবে 0, কারণ চৌম্বক ক্ষেত্র কোনো কৃতকার্য করেই না। যখন কোনো কণাকে ঘোরাচ্ছে না, চৌম্বক ক্ষেত্র অভিকেন্দ্র বলের কাজ করে। তো অভিকেন্দ্র বল তো সবসময় তুমি জানো যে কার্যহীন বল, কারণ কণার দিক এই দিকে, গতির দিক এই দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো cos 90 0, তাহলে উত্তর হবে কোনোটিই নয়। ওকে, ডোন্ট বি কনফিউজ। বারবার বলি যে কোশ্চেনে অনেক কিছু ভালো ভালো অপশন দেওয়া আছে, মানে সেইগুলোই অ্যান্সার হতে হবে তার কোনো মানেই নেই। ঠিক আছে, একটু ভালো করে ভাববে। এক্সামিনার কনফিউজ করার জন্য বহুত কিছু দেয়, সব কিছু লাগেও না। বেশ, কোনো পরিবর্তী প্রবাহের আরএমএস মান আইআরএমএস এবং অর্ধচক্রের গড় মান আই অ্যাভারেজ হলে আইআরএমএস এবং আই অ্যাভারেজ এর অনুপাতের মান কি হবে? দেখো, আইআরএমএস আর আই অ্যাভারেজের মান তোমাকে মনে রাখতে হবে। আইআরএমএস হচ্ছে I0/√2, ঠিক আছে, এবং আই অ্যাভারেজ হচ্ছে 2π। ভুল লিখছি না? হ্যাঁ ঠিক, পাই বাই 2/πi0, সরি 2/πi0, দেখছো ভুলে যাচ্ছি। হ্যাঁ, 2/πi0 এইটা। ওকে, এবার তুমি অনুপাত করো আই অ্যাভারেজ, আইআরএমএস এবং আইআরএমএস বাই আই অ্যাভারেজ তুমি যদি করো, I0 কেটে পালিয়ে যাবে, 1/√2 ইন্টু π/2, তাহলে অ্যান্সার কত? π/2√2। অবশ্যই ভালো করে রেডি করে রাখবে এই কোশ্চেনগুলো। দেখো, এই যে ফর্মুলাগুলো, এইগুলো যদি তোমার মনে না থাকে তুমি কি করে অ্যান্সার করবে? সম্ভব না তো অ্যান্সার করা, তাই না? তাহলে এই ফর্মুলাগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে? এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক এফ যদি বর্তনীটিতে ধারকত্বের মান প্রাথমিক মানে চতুর্গুণ বৃদ্ধি করা হয়, তবে পরিবর্তিত অবস্থায় অনুনাদি কম্পাঙ্ক কি হবে? কিছুই না, মুদ্রা কথা আমি বলে দিচ্ছি কি বলতে চেয়েছে। একটা এলসিআর বর্তনী আছে, অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা আমরা জানি, যদি ধারকত্বকে 4 গুণ করা হয় তাহলে অনুনাদি কম্পাঙ্ক কত গুণ হবে? দেখো, এফ ইজ ইকুয়ালস টু কি হয়? 1/2π√LC, এটাই তো এফ। বেশ, এবার এখন আমি যদি এফ ড্যাশ ধরি, কি চেঞ্জ করা হয়েছে? 2π√L ইন্টু 4C, 4টা তো এখানে 2 হয়ে বেরিয়ে যাবে, ইন্টু 1/2π√LC, ঠিক আছে। তো 1/2π√LC মানে তো আবার এফ, তাহলে অ্যান্সার হয়ে গেল কত? f/2। ঠিক আছে, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার না? একদম ইজি কোয়েশ্চেন, কিন্তু তখনই ইজি যখন তোমার এই ফর্মুলাটা মনে থাকবে, নইলে কিন্তু তুমি পারবে না। কোয়েশ্চেন নাম্বার 9, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে কি অনুপাতে বণ্টিত হয়? তার মানে কি? মানে বলতে চাইছে, যখন একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এরকম করে যায়, তখন তো দুজনা এর মধ্যে থাকে, একটা তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র। তো দুজনা যে শক্তিটা বহন করে নিয়ে যায় তার অনুপাত কত? সবসময় মনে রাখবে, তড়িৎ ক্ষেত্র যে শক্তি বহন করে নিয়ে যায়, চৌম্বক ক্ষেত্র সেই শক্তি বহন করে নিয়ে যায়, তাহলে অনুপাত হবে 1:1। আমি রাশিমালাটাও বলে দিচ্ছি, অবশ্যই মাথায় রাখবে। যদি বলে যে তড়িৎ ক্ষেত্র কত শক্তি বহন করে নিয়ে যায়, তার গড় কত, সেটা হবে 1/2ε0 ইন্টু E0²। আর চৌম্বক ক্ষেত্র যে শক্তি বহন করে নিয়ে যায়, UM ইকুয়াল টু, হ্যাঁ, B0²/2μ0। ঠিক আছে, এই দুটো অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বেতার যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনটি? বেতার যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, বা কখনো কখনো রেডিও ওয়েভও ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, বেশ, দুটো অপশানে একসঙ্গে দেবে না আশা করি। তারপরে দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 11। কি বলছে কোশ্চেন নাম্বার 11? যে অক্ষের অভিমুখে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের সময় কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই যদি এক্স অক্ষ অভিমুখী হয়, তবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি ওয়াই অভিমুখী। এটা কি সত্যি না মিথ্যা? একটা সিম্পল কথা বলি, এই কথাটা মনে রাখবে, ই ক্রস বি এর ডাইরেকশন যা হবে, ভি এর ডাইরেকশন তাই হবে। কি বললাম? ই ক্রস বি এর ডাইরেকশন যা হবে, তরঙ্গের গতিবেগের ডাইরেকশন তাই হবে। তাহলে আমি যদি ই কে বলি আই ক্যাপ, বি কে যদি বলি জে ক্যাপ, তাহলে আই ক্রস জে সমান কি হবে? কে ক্যাপ। তার মানে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? জেড অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে দেখো, তরঙ্গ যদি জেড অক্ষ বরাবর যায়, তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ, তাহলে চৌম্বক ক্ষেত্র ওয়াই অক্ষ। একদম ঠিক আছে, তাহলে এটা একদম কারেক্ট। কারণ কি? কারণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমবর্তন ধর্ম প্রদর্শন করে, এটাও ঠিক।
তাহলে বিবৃতি ও কারণ সঠিক, এটাও ঠিক। সমবর্তন মানে কি স্যার? সমবর্তন মানে দেখো, যারা তির্যক তরঙ্গ, সমবর্তন তোমরা ভালো করে পড়বে 4th সেমিস্টারে, ঠিক আছে? যতটুকু বলা যায় আমি বলছি এখন। যারা তির্যক তরঙ্গ তারা সমবর্তন ধর্ম দেখাবে। তির্যক তরঙ্গ কাদেরকে বলবো? তরঙ্গ যেদিকে যাবে সেই দিকের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মাধ্যমের কণা ভাইব্রেট করে, তাহলে তাকে আমরা কিন্তু বলবো তির্যক তরঙ্গ। আর এই তির্যক তরঙ্গ সমবর্তন ধর্ম দেখাবে। তার মানে তির্যক তরঙ্গ যখন কোনো একটা টুরম্যালিন ক্রিস্টালের মধ্যে দিয়ে ফেলবো, দেখবো একদিকের কম্পাঙ্ক কেটে বাদ চলে গিয়েছে। বোঝা গেল? যেমন আমরা 3D গ্লাসে দেখতে পাই। তো তির্যক তরঙ্গ ছাড়া সমবর্তন দেখানো যায় না। তাহলে ঠিক আছে, দুটোই ঠিক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 12। একটি আহিত কণাকে সাইক্লোট্রনের মাধ্যমে ত্বরান্বিত করার সময় প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রকে যতই বাড়ানো হোক না কেন, কণাটি একই গতিবেগ নিয়ে নির্গত হবে। কারণ সাইক্লোট্রনে আহিত কণার ত্বরণ হয় শুধুমাত্র প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের দরুন, কারণ চৌম্বক বল হলো একটি কার্যহীন বল। কোনটা ঠিক কোনটা ভুল? দেখো একটা কথা বলি, সাইক্লোট্রনে যদি গতিবেগের রাশিমালা দেখো, ঠিক আছে, এরকম করে বেরোই, যখন ঘুরছে তখন তো অভিকেন্দ্র বল mv²/r, সেইটা যোগান দেয় হচ্ছে QVB। তাহলে এখানে একটা ভি তুমি যদি ক্যান্সেল করো, তাহলে ভি সমান কি হবে? QBr/m। তাহলে এখানে ভি ভ্যারিজাজ বি, ঠিক আছে? তার মানে যদি চৌম্বক ক্ষেত্র বাড়ে তাহলে বেগ বাড়বে, ঠিক আছে? এখানে কিন্তু একটা রিলেশন আছে। তাহলে প্রথমটা ভুল। এবার সেকেন্ডটা কি বলছে? সাইক্লোট্রনে আহিত কণার ত্বরণ হয় শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের দরুন, কারণ চৌম্বক বল হলো একটি কার্যহীন বল। এটাও ঠিক, এখনই বলে দিলাম চৌম্বক বল একটি কার্যহীন বল। তাহলে এইটা ভুল, বিবৃতি ভুল কিন্তু কারণ ঠিক। কোনটা আছে? বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে, এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট 3টি পাতকে চিত্রানুসারে যুক্ত করা হলো, দেখতেই পাচ্ছ। ওকে, তো পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কি হবে? দেখো খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই যে দেখছো 3টে প্লেট আছে, 3টে প্লেট কিন্তু দুটো ধারকের সৃষ্টি করেছে। দুটো ধারক আছে এখানে, 3টে প্লেট মানে দুটো ধারক, ঠিক আছে? পি আর কিউ মানে এদের এই দিকের পোটেনশিয়াল মানে পি বিন্দুর পোটেনশিয়াল, এই দিকের পোটেনশিয়াল মানে কিউ বিন্দুর পোটেনশিয়াল, এই দিকের পি এই দিকের কিউ, ঠিক আছে? পি বিন্দুর পোটেনশিয়াল অ্যান্ড কিউ বিন্দুর পোটেনশিয়াল। হ্যাঁ, তাহলে এইটা কেমন কেমন কম্বিনেশন? শ্রেণী না সমান্তরাল? যেহেতু এই দিকে সবার বিভব এক, আবার এই দিকেরও সবার বিভব এক, তাহলে এটা সমান্তরাল সমবায়। কারণ যখন পোটেনশিয়াল কমন হয়ে যায় তখন সমবায়টা হয়ে যায় সমান্তরাল সমবায়। তাহলে ওপরটার জন্য আমি যদি বলি যে C1 দ্যাট ইজ ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি, আবার নিচেরটার জন্য যদি বলি C2, তাহলে সেটাও হবে কিন্তু এপসাইলন নট এ বাই ডি। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে C1 প্লাস C2, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 2 এপসাইলন নট এ বাই ডি। অ্যান্সার হয়ে গেল। দেখো ক্লিয়ার হবে? বেশ, নেক্সট কোশ্চেন নাম্বার 14। চিত্রে প্রদর্শিত একটি পোটেনশিওমিটার পরীক্ষায় একটি কোষের দ্বারা প্রতিমিত তারের দৈর্ঘ্য 55 সেন্টিমিটার। কোষের সমান্তরালে একটি বাহ্যিক রোধ 10 ওহম যোগ করা হলে প্রতিমিত তারের দৈর্ঘ্য হয় 50 সেন্টিমিটার। কোষের আভ্যন্তরীণ রোধের মান কি হবে? খুব ভালো করে কোশ্চেনটা বুঝবে, ইটস আ ভেরি ভাইটাল কোশ্চেন, ঠিক আছে? কি বলছে দেখো, কি বলছে দেখো। তার আগে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলি। যখনই এরকম কথা বলবে যে আগে একটা রোধ ছিল, পরে একটা বাহ্যিক রোধ যোগ করা হয়েছে, যখনই রোধ যোগ করা হবে প্রতিমিত বিন্দুর চেঞ্জ হবে, এটা তো আগে মাথায় রাখো। তুমি হুইস্টন ব্রিজ সার্কিটের কথা রাখবা, মনে রাখো। হুইস্টন ব্রিজে তুমি কি করেছিলে? পি বাই কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু আর বাই এস, এই ফর্মুলা তোমরা পড়েছিলে হুইস্টন ব্রিজে। যদি কেউ একজন চেঞ্জ হয় তাহলে তো গ্যালভানোমিটারের যে ডিফ্লেকশন সেটাও চেঞ্জ হয়ে যাবে। প্রতিমিত অবস্থা মানে পি বাই কিউ সমান আর বাই এস হতে হবে। তুমি যদি একটাকে চেঞ্জ করে দাও তাহলে গ্যালভানোমিটারের নাল কন্ডিশনও চেঞ্জ হয়ে যাবে। তেমনি এখানেও তাই। এখানে যদি এই যে বলেছে বাহ্যিক রোধ যোগ করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিমিত যে দৈর্ঘ্য সেটা 55 থেকে সরে গিয়ে কোথায় চলে এসেছে? 50-এ চলে এসেছে। সহজ করে বোঝো, পোটেনশিওমিটার কঠিন লাগবে না। ওকে, তাহলে এখানে একটা রিলেশন মনে রাখতে হবে তোমাকে, স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু চেঞ্জ L2 মাইনাস L1 বাই L1। তোমাকে বের করতে কি দিয়েছে? আর, ঠিক আছে? ক্যাপিটাল আর কত আছে? ক্যাপিটাল আর বলা আছে তোমাকে কত চেঞ্জ এখানে যুক্ত করেছো 10, তাহলে ক্যাপিটাল আর এর জায়গায় তুমি এইদিকে 10 বসিয়ে দিলে, 8টাকে গুণ করে দিলে।
L2 মাইনাস L1 55 মাইনাস 50 মানে হচ্ছে গিয়ে 5। আর L1 কত? L1 এমনি হচ্ছে গিয়ে তোমার এই যে 55 মাইনাস 50 মানে 5, আর L1 হচ্ছে গিয়ে 50। ঠিক আছে, বেশ। তাহলে কত হবে দেখো, যখন তুমি আর যুক্ত করেছো তখন 50-এ চলে এসছে, সেই জন্য আরের জায়গায় আমি এইদিকে 50 লিখে দিয়েছি, এরকম করে মনে রাখবে। ঠিক আছে, 10 5 50, 5 5 কেটে দিলে আর সমান 1 ওহম। বলো, আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলা হচ্ছে 5টি সমমানের রোধ চিত্রের ন্যায় সংযুক্ত আছে। এ ও বি এর মধ্যে ভি ভোল্টের একটি ব্যাটারি যোগ করা হলো, এফ সি এর মধ্যে দিয়ে প্রবাহের মান কি হবে? কিছুই না, এটা একটা হুইস্টন ব্রিজ সার্কিট। ভালো করে দেখো, এটা একটা হুইস্টন ব্রিজ সার্কিট। কি করে বুঝবে? দেখো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাকে তুমি নিয়ে এই দিকে দিয়ে দিলে, এটাকে ধরে এই দিকে দিয়ে দিলে, তাহলে দেখতে কেমন হবে? তাহলে সার্কিটটা দেখতে ঠিক এরকম হবে। ঠিক আছে, কোনটা কি বিন্দু বলে দিচ্ছি দেখো। এই দেখো, এটাকে এইদিকে দিয়ে দিয়েছো, তার মানে এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা এফ বিন্দু, এইটা সি, এইটা ডি, ওকে, এইটা বি, আর এইটা ই। ব্যাস হয়ে গেল। যা বিন্দু আছে এখানেও দেখো তাই দিয়েছি, আশা করি কোনো এখানে ডিফারেন্ট কিছু করিনি। আর 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 সবগুলোই কিন্তু এইটাও আর, এইটাও আর, এইটাও আর, এইটাও আর, আবার এইটাও আর। পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এই মিডিলের রোধটা থাকাও যা না থাকাও তাই। এই মিডিলের যে রোধটা এটা থাকাও যা না থাকাও তাই। যারা ওই প্রথম থেকে প্র্যাকটিস সিরিজগুলো দেখোনি তারা অবশ্যই এই প্র্যাকটিস সিরিজগুলো অবশ্যই দেখে যাবে। এই প্র্যাকটিস সিরিজের যে প্লে লিস্ট করা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই প্লে লিস্টটা আমাদেরকে ফলো করতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, বেশ। এবার দেখো, তোমাকে এখানে তুল্য রোধ বের করতে হবে। আর এবং আর কত হয়? 2R। আর এবং আর কত হয়? 2R। 2R এবং 2R প্যারালালে থাকলে কত হবে? আর। তাহলে মোট রোধ পেয়ে গেলাম আর। বলো, আশা করি ক্লিয়ার। বেশ, ভি ভোল্টের একটা ব্যাটারি যোগ করেছো, তাহলে এই দুটোর মধ্যে ভি বিভব পার্থক্য কাজ করছে। তাহলে এই দিকে কারেন্ট কত যাবে? এই কারেন্টটাই চেয়েছে, এফসি। এফসি মানে এই সার্কিটে কারেন্ট কত যাবে? কোনো ব্যাপারই না, দুটোর মধ্যে বিভব পার্থক্য কত? ভি। তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট যদি আমি আই বলি তাহলে আই ইজ ইকুয়ালস টু হয়ে যাবে ভি বাই আর। ব্যাস, ডান। আই ইজ ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে অ্যান্সার হবে ভি বাই আর। দেখো, ও সরি, ভি বাই আর হবে না, ভি বাই 2R হবে। এক্সট্রিমলি সরি, কারণ উপরের সার্কিটে আর এবং আর আছে, 2R আছে, তাহলে ভি বাই 2R। বলো, ক্লিয়ার। নেক্সট দেখো, এটা কি বলছে। এই ধরনের সার্কিট একটু ভাইটাল প্লাস একটু ভাবতে হবে, কনসেপচুয়াল। দেখো, এখানে দেখতে পাচ্ছ 3টে রোধ আছে। ওরা বলছে এই ভোল্ট মিটারের পার্ট এবং অ্যাম মিটারের পার্ট নির্ণয় করো। অ্যাম মিটার কারেন্ট মাপে আর ভোল্ট মিটার বিভব পার্থক্য মাপে। প্রথমত আগে বুঝতে হবে যে এই রোধগুলো কিভাবে যুক্ত আছে। এই রোধগুলো কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এটা 9, এটা 9, এটা 9, তিনটেই বলে দেওয়া আছে 9 9 9। ওকে, এই যে স্মল আর বলা আছে, স্মল আর কত? 1। বেশ, এরা না সবাই সমান্তরালে আছে। তুমি বলবে কি করে? দেখো, এই যে বিন্দুটা কমন পয়েন্ট ধরো, এই কমন পয়েন্টে এই দুজনা যুক্ত আছে, আবার এদের শেষ প্রান্তটাও সেই একটা পয়েন্টই যুক্ত আছে, কারণ জাস্ট এটা একটা তার। আবার এদের সঙ্গে এইটাও আবার সমান্তরালে আছে। যদি তুমি ভোল্ট মিটারটাকে তুলে দাও তাহলে এইটাও কিন্তু সমান্তরাল। তাহলে এই 3টে রোধ যদি সমান্তরালে থাকে তাহলে এদের তুল্য রোধ কত? এদের তুল্য রোধ হচ্ছে, আমি যদি এটাকে R1 ধরি তাহলে 9/3 মানে 3। বলো, ক্লিয়ার হবে? বেশ, তাহলে মোট রোধ কত? মোট রোধ R ইজ ইকুয়ালস টু R1 প্লাস আর, তাহলে 3 + 1 সমান 4। ঠিক আছে, 3 + 1 সমান 4। বলো, ক্লিয়ার কিনা? তাহলে 4 ওহম রোধ এখানে কাজ করছে, 4 ওহম রোধ এখানে কাজ করছে। ওকে, তাহলে ভোল্ট মিটারের তাহলে কারেন্ট কত বেরিয়ে আসছে? I সমান ই বাই আর প্লাস আর, ই বাই আর প্লাস আর। ঠিক আছে, R1 প্লাস আর মানে মোট রোধ লিখে দিলাম। ই কত? ই 4, এটাও 4, তাহলে 4 আর 4 1। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু মেন সার্কিট দিয়ে বেরিয়ে আসছে, মানে এইদিকেও 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। ব্যাস, তাহলে আমি একটা পেয়ে গেলাম, মানে অ্যান্সার হচ্ছে এইটা। এবার 3 ভোল্ট কি করে আসছে সেটা একটু বলি। দেখো, যখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে, ভেতরে তো আভ্যন্তরীণ রোধ আছে, তো আভ্যন্তরীণ রোধে কিন্তু কিছুটা বিভব নষ্ট হবে। সেই নষ্ট বিভবটা কত সেটা আগে বের করো। সেটা আমরা জানি স্যার, হ্যাঁ, সেটাকে আমি যদি ভি ড্যাশ ধরি, তাহলে ভি ড্যাশ ইজ ইকুয়ালস টু IR। তাহলে 1 গুণিত 1 মানে 1 ভোল্ট নষ্ট হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত? পড়ে আছে
পড়ে আছে 4-1, তার মানে 3 ভোল্ট। এই 3 ভোল্ট কিন্তু, এই যে 3 ভোল্ট পড়ে আছে, 4-1 3 ভোল্ট হলো, এই 3 ভোল্ট পড়ে আছে এই গোটা সার্কিটের জন্য। ঠিক আছে, তাহলে এই যে সার্কিটে কত হবে, 3 ভোল্ট হবে। এটা তো সমান্তরাল সমবায়, তাহলে এই যে ভোল্ট মিটারটা সেটা এদের সমান্তরাল সমবায়ের বিভব প্রভেদ মাপছে, মানে 3 ভোল্ট মাপবে, ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 3 ভোল্ট। বলো, ক্লিয়ার? যেটা পড়ে আছে সেটা বাইরের সার্কিটে খরচা হবে, আর সমান্তরাল সমবায় তোমরা জানো যে বিভব প্রভেদ সেম হয়। ওকে, কোনো অসুবিধাই নাই। চলো এবার নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 17। দেখো একটা ভালো সার্কিট দেওয়া আছে, পোটেনশিওমিটার সার্কিট। তোমাদের পোটেনশিওমিটার নিয়ে অসুবিধা হয়, পোটেনশিওমিটার সার্কিটগুলো ভালো করে দেখো, আর আমি পোটেনশিওমিটারের বেশ কিছু কোশ্চেন তোমাদের নেক্সট ভিডিওতে আরো সলভ করাবো। ওকে, তো দেখো এখানে বলা আছে যে এ বি তারের দৈর্ঘ্য 10 মিটার। এ বি তার মানে কোনটা, এই যে এই গোটা তারটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, বেশ। এবং রোধ 5 ওহম। যদি রোধ 5 ওহম হয়, তাহলে আমি একটা জিনিস বের করে নিতে পারি, আর বাই এলটা বের করে নেবো, যেটাকে বলবো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে 1 মিটারের রোধ কত। প্রথমে আমি বের করব 1 মিটারের রোধ কত। তাহলে বলো 1 মিটারের রোধ কত হবে, আর কত, আর হচ্ছে 5, বেশ। দৈর্ঘ্য কত, 10 মিটার, তাহলে 1 মিটারের রোধ হচ্ছে হাফ ওহম পার মিটার। এটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে, বেশ। বলছে যে 0.4 ভোল্ট কোষের জন্য প্রতিমিত দৈর্ঘ্য AM। তার মানে আমি যখন এখানে জকিটাকে কানেক্ট করে দিয়েছি, জকিটাকে আমি এইদিকে সরাচ্ছি, যখন এখানে ক্লিক করছি দেখছি গ্যালভানোমিটারের কাঁটার আর কোনো ডিফ্লেকশন হচ্ছে না। তার মানে তুমি কি বলবে, দেখুন স্যার, গ্যালভানোমিটারের কাঁটার যখন কোনো ডিফ্লেকশন হচ্ছে না, তাহলে আমি এখানে একটা কথা ক্লিয়ার বলতে পারি যে এই জায়গাতে যে বিভব পতনটা হয়েছে, সেই বিভব পতনটা 0.4 ভোল্ট। তবেই এইখানেও যা এইখানেও তাই, এইখানেও তাই, কারণ এখানে 0.4 ভোল্টে ব্যাটারি লাগানো আছে, তাহলে গ্যালভানোমিটারের কোনো রকম কোনো ডিফ্লেকশন হবে না। ঠিক আছে, তাহলে এই যে AM এর অ্যাক্রসে 0.4 ভোল্টই কিন্তু কাজ করছে। তাহলে 0.4 ভোল্ট যদি AM এর অ্যাক্রসে কাজ করে, তুমি তাহলে কি বলবে, দেখুন স্যার, এইটুকু রোধ যদি আমি জানতে পারি, তাহলে আমি বলতে পারি, এইটুকু রোধ যদি আমি জেনে যাই, তাহলে বলবো সেই রোধ যদি R' হয়, তাহলে R' ইকুয়াল টু I, দ্যাট ইজ ইকুয়াল টু 0.4, কারণ V ইকুয়াল টু IR। তবেই তো গ্যালভানোমিটারে কাঁটা ডিফ্লেকশন দিচ্ছে না, নিচেও 0.4 এখানেও 0.4, কিন্তু আমি আইটা পাবো কি করে, এটা একটা কোয়েশ্চেন। I সমান আমরা জানি V বাই R প্লাস R। ভি কত, ভি হচ্ছে 5, আর প্লাস আর মানে উপরে আছে 45 ওহম, বেশ। আর নিচে কত আছে, নিচে এই গোটা তারটা আছে, এই গোটা তারের রোধ কত, এই গোটা তারের রোধ হচ্ছে 5 ওহম। ঠিক আছে, তাহলে 45 প্লাস 5, তার মানে 5/50, মানে 1/10, তার মানে 0.1 ওহম, সরি 0.1 অ্যাম্পিয়ার। তাহলে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আসছে। এই কারেন্ট যখন এর মধ্যে দিয়ে যাবে, তখন এইটুকুতে বিভব পতন কত হবে, R ড্যাশ ইন্টু 0.1, দ্যাট ইজ ইকুয়াল টু 0.4। তাহলে R ড্যাশ কত, R ড্যাশ হচ্ছে 4, ওইটুকু রোধ হচ্ছে 4। তাহলে দৈর্ঘ্য কত, দেখো একক দৈর্ঘ্যে যদি হাফ হয়, তাহলে এর দৈর্ঘ্য কত, এই যে একক দৈর্ঘ্যে হাফ, আবারও বলছি একক দৈর্ঘ্যে হাফ, তাহলে এতটা রোধ হতে গেলে কতটা দৈর্ঘ্য লাগবে, এইটা তো রোধ 4 ওহম, তাহলে কি করব, হাফ দিয়ে ভাগ করে দেবো, তাহলে AM এর যে দৈর্ঘ্য সেইটা হচ্ছে 4/2, মানে 8 মিটার, ব্যাস হয়ে গেল। তাহলে 8 মিটার হচ্ছে অ্যান্সার। পোটেনশিওমিটারের এই টাইপের কোশ্চেনটা খুব ভালো করে দেখে রেখো, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ওকে, বেশ, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। কোশ্চেন বলছে, এটা ইজি কোশ্চেন আছে, 18 নম্বর কোশ্চেন। চিত্রে প্রদর্শিত বর্তনীতে 2 ওহমের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমি একটু জুম করে দিই, তাহলে ভালো দেখতে পাবে। 2 ওহমের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে আমি প্রথমেই ভেবে নেব 2 ওহমের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার, তার মানে 3 গুণিত 2 মানে 6 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসে 6 ভোল্ট কাজ করছে, বেশ ভালো কথা। তৃতীয় সারির 4 ওহম রোধটিতে ব্যয়িত ক্ষমতার পরিমাণ কি হবে। তাহলে আমাকে আগে তো এইদিকে কারেন্ট বের করতে হবে, নইলে আমি বের করবো কি করে, কারেন্ট কি করে পাবো স্যার, 6 ভোল্ট যখন বলে দিয়েছেন, তাহলে কারেন্ট তৃতীয় সারিতে কারেন্ট I3 মানে 6/4 প্লাস 2 6, তার মানে 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 4 মধ্যে দিয়ে, তাহলে বিভব প্রভেদ কত হবে, ভি সমান 1 গুণিত 4, সরি বিভব প্রভেদ বের করতে বলেনি না, কি বলেছে, ক্ষমতা। তাহলে ক্ষমতা P3 নাও বের করে P4, কারণ 4 ওহমের অ্যাক্রসে বের করতে বলেছে। P4 আমরা জানি I স্কোয়ার R, তাহলে I3 স্কোয়ার ইন্টু 4, I স্কোয়ার R, তাহলে 1 স্কোয়ার তো 1 গুণিত 4, তার মানে 4 ওয়াট। দেখো
তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 4 ওয়াট অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার? ওকে, দেখো হবে। ওকে, নেক্সট নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 দেখো ভাই কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে, চিত্রে প্রদর্শিত বর্তনীতে, এই বর্তনীটা তোমরা বহুবার দেখেছো অ্যান্ড খুব ইম্পর্ট্যান্ট একটা বর্তনী। চিত্রে প্রদর্শিত বর্তনীতে এ এবং বি বিন্দুর মধ্যে, এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, এদের মধ্যে তুল্য রোধ কি হবে? একটু ভাবো, মুখে মুখে কোয়েশ্চেনটা সলভ করা যাবে, ঠিক আছে? দেখো কি বলছে, 3 আর 3 6, এই যে 3 আর 3 6, 6 আর 6 প্যারালাল, কারণ এই দুটো পয়েন্ট ধরলে 3 আর 3 6, 6 আর 6 প্যারালাল, মানে আবার হাফ হয়ে যাবে 3। আবার 3 আর 3 6, 6 আর 6 প্যারালাল মানে 3। আবার 3 আর 3 6, 6 আর 6 প্যারালাল মানে আবার 3। আবার 3 আর 3 6, 6 আর, এখানে এই যে 3 আর 3 6 হয়ে গেল আবার, কিন্তু এই 6 আর এই 3 প্যারালালে, তার মানে 6 গুণিত 3 বাই 6 প্লাস 3, ঠিক আছে? তাহলে 18, তাহলে 9 2 এ 18, 2, ব্যাস, ঠিক আছে? একদম ইজি। আবার বলে দিচ্ছি, 3 আর 3 6, 6 আর 6 3, আবার 3 আর 3 6, 6 আর 6 3, আবার 3 আর 3 6, 6 আর 6 3, আবার 3 আর 3 6, 6 আর 3 প্যারালালে, মানে 6 গুণিত 3 বাই 6 প্লাস 3। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পরিবাহী লুপ অনুভূমিক তলে আছে এবং একটি সুষম চৌম্বক ক্ষেত্রে উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থেকে নিচের দিকে ক্রিয়া করছে। একটি সুষম চৌম্বক ক্ষেত্র, বেশ, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার পরিবাহী লুপ অনুভূমিক তলে আছে। বেশ, বর্গাকার পরিবাহী লুপটাকে আমি এরকমভাবে রেখে দিয়েছি অনুভূমিক তলে, ঠিক আছে? বেশ, এই তলে নিচের দিকে কি বলছে, একটি সুষম চৌম্বক ক্ষেত্র উল্লম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থেকে নিচের দিকে কাজ করছে। এইটা হচ্ছে লুপের দিক, মানে এটা এরিয়ার দিক, আর এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, মানে বি এর দিক। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। বেশ, তাহলে এবার কি বলছে, যদি চৌম্বক ক্ষেত্রটি 0 থেকে শুরু করে 0.1 সেকেন্ডে অন্তিম মান 0.5 টেসলাতে পৌঁছায়, তাহলে লুপে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে? আবিষ্ট তড়িৎচালক বলে ফর্মুলা কি? ই সমান, এতে এক পাকের বলেছে, এক পাকের বললে চাপ নাই, ই সমান তো ডিফাই ডিটি, জেনারেলি হয় কত, ই সমান হয় ডেল ফাই ডেল টি, যদি মান নিই জেনারেলি একটা মাইনাস হয়, মড দিয়ে দিলাম, ঠিক আছে? তো ডেল ফাই ডেল টি, এখানে ফাইয়ের জায়গায় আবার বি ইন্টু এ, ফাইয়ের জায়গায় কি লিখতে পারি, ফাই ইকুয়াল টু যেটা হয় সেটা বি এ কস থিটা। তো কস 60 তো বলাই আছে, কস 60 যেহেতু বলে দিয়েছে, তাহলে কস 60 হাফ, কস 60 হাফ, তাহলে হাফ বি এ, তাই তো? বেশ, তাহলে এখানে আমি লিখে দিলাম হাফ বি এ, এরিয়া কনস্ট্যান্ট আছে, চেঞ্জ হচ্ছে কিন্তু বি, তাহলে এখানে কত হয়ে যাবে, ডেল বি ডেল টি। বেশ, হাফটাকে রাখলাম, এ কত হচ্ছে, এ হচ্ছে দেখো 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, মানে ক্ষেত্রফল হচ্ছে কি 4 ইন্টু 10⁻⁻⁴। ডেল বি, চৌম্বক ক্ষেত্র 0 থেকে 0.5 গিয়েছে, তার মানে 0.5 হবে, আর টাইম হচ্ছে কি 0.1 সেকেন্ড। বলো ক্লিয়ার কিনা? ওকে, ডান। বেশ, তাহলে 0.1, এটা কেটে গেল 5 দিয়ে, 2 2 4 কেটে গেল, তাহলে 5 2 10, 10 ইন্টু 10⁻⁻⁴, তার মানে 10⁻³ টেসলা, তার মানে হচ্ছে গিয়ে 1 মিলি, ও টেসলা কেন বলছি, ভোল্ট, তো তড়িৎচালক বল বের করছি না, সরি, তার মানে 1 মিলি ভোল্ট অ্যান্সার। ব্যাস, হয়ে গেল। ওকে, তো এই ধরনের কোশ্চেন তোমাদেরকে র্যান্ডামলি প্র্যাকটিস করতে হবে এই কদিন, আর আমি প্র্যাকটিস করাবো তোমাদের জন্য, ডোন্ট ওয়ারি। ওকে, ভালো করে প্র্যাকটিস করো, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।